অডিও স্টোরি বাই জুয়ামিনে আজকে পড়ছি হুমায়ুন আহমেদ লিখিত জনম জনম বইটি। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। অবশ্যই 18-19 বছরের মেয়েরা বিনা কারণেই আয়নার সামনে দাঁড়ায়। তিথির বয়স 21। সেই হিসেবে আয়নার সামনে দাঁড়িয়ে থাকার একটা অর্থ করা যেতে পারে। এই বয়সের মেয়েরা অন্যের মাঝে নিজের ছায়া দেখতে ভালোবাসে, যে কারণে পুকুর দেখলেই পুকুরের পানির ওপর ঝুঁকে পড়ে, আয়নার সামনে থমকে দাঁড়ায়। নিজেকে দেখতে বড় ভালো লাগে। তিথির বয়স 21 হলেও এসব যুক্তি তার বেলায় খাটছে না, কারণ ঘর অন্ধকার, আয়নায় কিছুই দেখা যাচ্ছে না। যদিও বাইরে শেষ বেলার আলো এখনো আছে, সেই আলোর খানিকটা এই ঘরে আসা উচিত, কিন্তু আসছে না। বৃষ্টির মধ্যে দরজা জানালা বন্ধ করে রাখা হয়েছে। সারা দিন অবিশ্রান্ত বর্ষণ হয়েছে, এখন বৃষ্টি নেই। দরজা জানালা অবশ্যই খোলা হয়নি, কারণ আবার বৃষ্টি আসবে। আকাশে মেঘ জমতে শুরু করেছে। এই ঘরে সে ছাড়াও আরও একজন মানুষ আছে। তার বাবা শিয়ালজানি হাই স্কুলের রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জালালউদ্দিন সাহেব। জালালউদ্দিন সাহেব চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন। খানিক আগে তার ঘুম ভেঙেছে। তিনি মেয়ের দিকে তাকিয়ে আছেন। তার চোখে সমস্যা আছে, চোখ প্রায় নষ্ট, কিছুই দেখতে পান না। কড়ার রোদে আবছা আবছা কিছু দেখেন। সত্যি দেখেন না কল্পনা করে নেন তা বোঝা মুশকিল। আজ তার মনে হচ্ছে তিনি তার বড় মেয়েকে এই অন্ধকারেও দেখতে পাচ্ছেন। শ্যামলা মেয়েটির বালিকাদের মতো সরল মুখ, বড় বড় চোখ, সব মিলিয়ে পপিন ধাপ দেখতে পাচ্ছেন। কি আশ্চর্যকাণ্ড! জালালউদ্দিন সাহেব প্রচণ্ড উত্তেজনা বোধ করলেন। তার চোখ কি তাহলে সেরে গেল নাকি? গত 7 দিন ধরে একটা কবিরাজি ওষুধ তিনি চোখে দিচ্ছেন, নেত্রশোধা। ওষুধটা মনে হয় কাজ করেছে। জালালউদ্দিন চিকন গলায় ডাকলেন, ও তিথি। তিথি বাবার দিকে ফিরে তাকালো, কিছু বলল না। পরিষ্কার দেখতে পাচ্ছি রে মা। তোর পরনে একটা লাল শাড়ি না? পরিষ্কার দেখতে পাচ্ছি। তিথি বলল, শাড়ির রং নীল। বলেই সে ঘর থেকে বেরিয়ে এলো। আজ সে বাইরে যাবে। বাইরে যাবার আগে কারো সঙ্গে কথা বলতে তার ভালো লাগে না। তিথি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আবার বৃষ্টি আসবে কিনা বুঝতে চেষ্টা করল। বৃষ্টি আসুক বা না আসুক, তাকে বেরোতেই হবে। সে রান্নাঘরে ঢুকল। রান্নাঘরে তিথির মা মিনু চুলা ধরানোর চেষ্টা করছেন। কাঠ ভেজা, কিছুতেই আগুন ধরছে না। বোতল থেকে কেরোসিন ঢাললেও লাভ হয় না। ধপ করে জ্বলে উঠে কিছুক্ষণ পর আগুন নিভে যায়। কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বেরোতে থাকে। তিথি একটা মোড়ায় বসে মাকে দেখছে। মিনু বিরক্ত গলায় বললেন, তুই বসে বসে ধোঁয়া খাচ্ছিস কেন? বারান্দায় গিয়ে বস। তিথি নিঃশব্দে উঠে এলো। বারান্দায় এসে দাঁড়ালো। আবার বৃষ্টি হচ্ছে। টিনের চালে ঝমঝম শব্দ, ঘোর বর্ষা। তাদের বাসাটা কল্যাণপুর ছাড়িয়েও অনেকটা দূরে। জায়গাটার নাম সুতাখালি। পুরোপুরি গ্রাম বলা যায়। চারদিকে ধানি জমি। তবে ঢাকা শহরের লোকজন বেশিরভাগ জমি কিনে ফেলেছে। 3 ফুট উঁচু দেয়াল দিয়ে ঘিরে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, দিস প্রপার্টি বিলংস টু অমুক। দেয়াল ঘেরা অংশে পানি থই থই করে। পানির বুক চিরে যখন তখন হলুদ রঙের সাপ সাঁতরে যায়। জায়গাটায় সাপখোপের খুব উপদ্রব। তবে অবশ্য নিশ্চয়ই এরকম থাকবে না। 3-4 বছরের মধ্যেই 4-5 তলা দালান উঠে যাবে, ইলেকট্রিসিটি গ্যাস চলে আসবে। সন্ধ্যাবেলা চারদিক ঝলমল করবে। 3 কামরার একটি বাড়ির ভাড়া 3-4 হাজার টাকা। তিথিদের এই বাড়িটার ভাড়া মাত্র 600। রান্নাঘর ছাড়াই 3টা কামরা আছে, এক চিলতে বারান্দা আছে। করোগেটেড টিনের শিটের বেড়া দিয়ে ঘেরা। রান্নাঘরের পাশে 3টা পেঁপে গাছ আছে। 3টা গাছেই প্রচুর পেঁপে হয়। 600 টাকায় এই বা মন্দ কি? মিনু চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে বিরক্ত মুখে বলল, আবার বৃষ্টি নামলো। এই বৃষ্টির মধ্যে যাবি কিভাবে? তিথি জবাব দিল না। আকাশের মেঘের দিকে তাকালো। মেঘ দেখতে সব মেয়েরই বোধহয় ভালো লাগে। তিথির চোখে মুখে এক ধরনের মুগ্ধতা। মিনু বললেন, চায়ে চুমুক দিয়ে দেখ মিষ্টি লাগবে কিনা। চা খাবো না মা, বাবাকে দিয়ে দাও।
তোর বাবার জন্য তো বানিয়েছি, তুই খা। ইচ্ছে করছে না। শরীর খারাপ নাকি রে? না, শরীর ভালোই আছে। টুকু ঘরে আছে কি না দেখো তো মা, আমাকে এগিয়ে দিবে। টুকু ঘরে ছিল, বাবার সাথে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। মিনু চাদর সরিয়ে প্রচণ্ড একটা চর বসিয়ে দিলেন। হারামজাদা বান্দর, সন্ধ্যাবেলায় ঘুম, টান দিয়ে কান ছিঁড়ে ফেলব। জালালউদ্দিন বিড়বিড় করে বললেন, ঘুমন্ত অবস্থায় মারধর করা ঠিক না, ব্রেইনে ইফেক্ট করে। মিনু তীব্র গলায় বললেন, তুমি চুপ থাকো, তোমাকে মারধর করা হয়নি। সামনে চায়ের কাপ আছে, ফেলে একাকার করবে না। বাস স্ট্যান্ডে পৌঁছাবার আগেই হিরুকে দেখা গেল পানিতে ছপ ছপ শব্দ করতে করতে আসছে। হিরু তিথির 1 বছরের বড়। মুখ ভর্তি গোফদারির জঙ্গলের জন্য বয়স অনেক বেশি মনে হয়। হিরুর এক হাতে দড়িতে বাঁধা ইলিশ মাছ, অন্য হাতে টর্চ। ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় ঝাপসা মতো আলো বের হচ্ছে। হিরু 5 দিন আগে আধমন চাল কিনবার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, আজ ফিরছে। তিথি না দেখার ভান করল। হিরু গম্ভীর গলায় বলল, তোরা কোথায় যাচ্ছিস? তিথি জবাব দিল না। যেমন হাঁটছিল তেমনি হাঁটতে লাগলো, যেন সেই মানুষটিকে চেনেই না। এ যেন রাস্তার একজন মানুষ, পরিচিত কেউ নয়। কী রে, কথা বলছিস না কেন? তোর সঙ্গে কথা বলার কিছু আছে? আরে কি মুশকিল, এত রেগে আছিস কেন? বৃষ্টি বাদলা দিন এত রাগ ভালো না, বাসায় চল। বাসায় গিয়ে কি হবে? হবে আবার কি, গরম গরম ভাত আর ইলিশ মাছ ফ্রাই খাবি, 40 টাকা দিয়ে কিনলাম, এমনিতে 70 টাকা দাম। বৃষ্টি বাদলা বলে বাজারে লোক নেই, পানির দামে সব ছেড়ে দিচ্ছে। তুই আমার সঙ্গে কথা বলিস না, বাসায় গিয়ে ইলিশ মাছ ভাজা খা। রাতে ফিরবি তো? ফিরলে কখন ফিরবি বলে যা, বাস স্ট্যান্ডে থাকবো, দিনকাল ভালো না। আমার জন্য কাউকে দাঁড়াতে হবে না। আর একটা কথা বললে কিন্তু আমি চর লাগাবো, ফাজিল কোথাকার, চোরের চোর। আরে কি মুসিবত, মুখ খারাপ করছিস কেন? আমি তোর সঙ্গে ভদ্র ব্যবহার করছি, তুই আমার সঙ্গে ভদ্র ব্যবহার করবি। আমি কি গালাগালি করছি? চুপ কর। ধমক দিচ্ছিস কেন? তোর বড় ভাই হই, মনে থাকে না? সংসারকে 2টো পয়সা দিয়ে ধরাকে সরাজ্ঞান করছিস। পয়সা কিভাবে আনছিস সেটা আমি জানি না? এই শর্মা মায়ের বুকের দুধ খান না, সব বুঝে। তোর ওই পয়সায় আমি পেচ্ছাপ করে দিই। আই মেক ওয়াটার, বুঝলি? ওয়াটার। আমার স্ট্রেট কথা, পছন্দ হলে হবে, না হলে নো প্রবলেম। তিথি দাঁড়িয়ে আছে, অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। সে কিছু একটা বলতে গিয়েও বলল না। হিরু লম্বা লম্বা পা ফেলে বাড়ির দিকে রওনা হলো। বারান্দায় উঠেই সে সহজ গলায় বলল, মা, মাছটা ধরো তো। তার বলার ভঙ্গি থেকে মনে হতে পারে সে কিছুক্ষণ আগে মাছ কেনার জন্য গিয়েছিল, কিনে ফিরেছে। মিনু রান্নাঘর থেকে বের হয়ে এলেন, এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। হিরো মার দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, ঘরে সর্ষে আছে না মা? যদি থাকে সর্ষে বাটা লাগিয়ে দাও। কুমড়ো পাতার খোঁজ করেছিলাম, পাইনি, পেলে পাতুরি করা যেত। বর্ষা বাদলের দিনে পাতুরির মতো জিনিস হয় না। মিনু শান্ত কণ্ঠে বললেন, তুই বেরিয়ে যা। হিরু অবাক হয়ে বলল, কোথায় বেরিয়ে যাব? যেখানে ইচ্ছে যা, এই বাড়িতে তোকে দেখতে চাই না। ঠিক আছে, যেতে বলছো যাব, এক্ষুনি যা। আচ্ছা ঠিক আছে, মাছটা শখ করে কিনে এনেছি, রান্নাবান্না করো, খেয়ে তারপর যাই। 1 ঘন্টা আগে গেলেও যা, পরে গেলেও তা। মিনু মাছ উঠানের কাদার মধ্যে ছুঁড়ে ফেলে রান্নাঘরে ঢুকে গেলেন। হিরু উঁচু গলায় বলল, আমার উপর রাগ করেছো করো, মাছের উপর রাগ করেছো কেন? এ বেচারা তো কোনো দোষ করেনি, একের অপরাধে অন্যকে শাস্তি, এটা কীরকম বিচার? মিনু রান্নাঘর থেকে চেঁচিয়ে বললেন, ঘরে ঢুকলে বটি দিয়ে তোকে চাকা চাকা করে ফেলবো, খবরদার। হিরুর তেমন কোনো ভাবান্তর হলো না। কিছুক্ষণের মধ্যেই হিরুকে দেখা গেল গামছা লুঙ্গির মতো করে পরে বটি দিয়ে অন্ধকারে মাছ কুটতে বসেছে। কথা বলছে নিজের মনে, এমনভাবে বলছে যেন রান্নাঘর থেকে মিনু শুনতে পান। সব কিছু না শুনেই রাগ। আরে ঘটনাটা কি ঘটেছে সেটা শুনতে হবে না? না শুনে চিৎকার চেঁচামেচি। চাল কিনতে বাজারে ঢুকেছি, নাজির শাহ চাল। দেখে শুনে পছন্দ করলাম, বস্তার মধ্যে নিলাম 20-এর। টাকা দিতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি পরিষ্কার, সাফা করে দিয়েছে। চাল না নিয়ে বাসায় ফিরি কিভাবে? চক্ষু লজ্জার ব্যাপার আছে না? গেলাম রশিদের কাছে টাকার ধার করতে। সেখানে গিয়ে দেখি রশিদ শালা টেম্পোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে এই মরে সেই মরে। গেলাম হসপিটালে, দিলাম ব্লাড,
ব্লাড দেওয়ার পরে নিজের অবস্থা কাহিল। ভিমড়ি খেয়ে পড়ে যাচ্ছি। সিস্টার এসে ধরল। মিনু রান্নাঘর থেকে জ্বলন্ত চেলা কাঠ নিয়ে বের হলেন। শীতল স্বরে বললেন, আর একটা কথা না। হিরু চুপ করে গেল। জালালউদ্দিন নিচু গলায় বললেন, খালি পেটে চা খাওয়া ঠিক হবে না। আলসার ফালসার হয়। ঘরে আর কিছু আছে? মুড়ি আছে, মুড়ি মেখে দিব? থাকলে দাও, খিদে খিদে লাগছে। ওই একটা জিনিসই তো তোমার লাগে, খিদা। সকালে খিদা, বিকালে খিদা, সন্ধ্যায় খিদা। মিনু আবার রান্নাঘরে ঢুকলেন। চাপা স্বরে বিড়বিড় করতে লাগলেন, এর নাম সংসার। স্বামী পুত্র কন্যার সুখের সংসার। এত সুখ আমার কপালে। আমি হলাম সুখের রানী চম্পাবতী। জালালউদ্দিনের চোখ এখন বন্ধ। বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ করকর করে, চোখ দিয়ে পানি পড়ে। তিনি হাতড়ে হাতড়ে চায়ের কাপ নিলেন। চুমুক দিয়ে তৃপ্তির একটা শব্দ করলেন। নরম সুরে ডাকলেন, ও টুকু, টুকুন রে। টুকু জবাব দিল না। বিনা কারণে মার খেয়ে তার মন খুব খারাপ হয়েছে। সে বসে আছে গম্ভীর মুখে। জালালউদ্দিন আবারও ডাকলেন, ও টুকু, ও টুকুন। কি? চোখটা মনে হয় সেরেই গেছে। খানিকক্ষণ আগে তিথিকে দেখলাম, পরিষ্কার দেখলাম। শাড়ির রংটা অবশ্য ধরতে পারিনি। টুকু কিছুই বলল না। তিনি তাতে খুব একটা ব্যথিত হলেন না। এ বাড়িতে বেশিরভাগ লোক তার সঙ্গে কথা বলে না। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। এখন অভ্যাস হয়ে গেছে। ও টুকু, কি? মাগরিবের আজান হয়েছে? জানি না। চা খাবি? পিরিচে ঢেলে দেই। জ্বরের মধ্যে চা ভালো লাগবে, ওষুধের মতো কাজ করবে। পাতার রসটা ডাইরেক্ট আসছে। কুইনিন কি জিনিস? গাছের বাকলের রস। গাছের রস খুবই উপকারী। টুকু কোনো কথা না বলে খাট থেকে নেমে গেল। তার বয়স 13, কিন্তু দেখলে মনে হয় 9-10। শরীর খুবই দুর্বল। কিছুদিন পরপরই অসুখে পড়ছে। আজ জ্বরের জন্য সে অবেলায় ঘুমিয়ে পড়েছিল। বারান্দায় বালতিতে বৃষ্টির পানি ধরে রাখা। টুকু মগ ডুবিয়ে পানি তুলছে। বরফ শীতল সেই পানিতে মুখ ধুতে গিয়ে শীতে কেঁপে কেঁপে উঠছে। নিশ্চয়ই এখনও গায়ে জ্বর আছে, নয়তো পানি এত ঠান্ডা লাগতো না। মুখে পানি ঢালতে ঢালতে সে তিথির দিকে তাকালো। আপাকে কি সুন্দর লাগছে। আপা আর একটু ফর্সা হলে কি অদ্ভুত হতো। তিথি বলল, টুকু, আমাকে বাসস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিবি? টুকু মাথা নাড়ল। ভেতর থেকে জালালউদ্দিন ডাকলেন, তিথি, শুনে যা তো মা। তিথি বারান্দা থেকে নড়ল না। সেখান থেকে বলল, কি বলবে বলো? এই সন্ধেবেলা কোথায় বেরোচ্ছিস? কীরকম ঝড় বৃষ্টি দেখছিস না? আমার কাজ আছে। ঝড় বৃষ্টির মধ্যে কিসের কাজ? বাদ দে। সে জবাব দিল না। জালালউদ্দিন বললেন, খবরদার বের হবি না। কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাক। মানুষ কি পিঁপড়া নাকি যে দিনরাত কাজ করবে? মিনু ঝাঁঝালো গলায় বললেন, চুপ করো, সব সময় কথা বলবে না। এই বৃষ্টির মধ্যে যাবে নাকি? তোমাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। বৃষ্টিতে ভিজে একটা জ্বরজারি বাঁধাবে, সিজন চেঞ্জ হচ্ছে। বললাম তো তোমাকে মাথা ঘামাতে হবে না। তিথু যখন বেরোলো তখন সন্ধ্যা নেমে গেছে। চারদিক অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সে ঘর থেকে বেরোনোর সময় কাউকে কিছু বলে বেরোলো না। মিনু বারান্দাতেই ছিলেন। তার দিকে তাকিয়ে একবার বললও না, মা যাচ্ছি, যেন সে তাকে দেখতেই পায়নি। ঘরে ছাতা নেই। তিথি মোটা একটা তোয়ালে মাথায় জড়িয়ে রাস্তায় নেমেছে। খালি পা, স্যান্ডেল জোড়া হাতে। কাঁচা রাস্তা, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। টুকু আগে আগে যাচ্ছে। তার মাথায় কিচ্ছু নেই। বৃষ্টিতে মাথার চুল এর মধ্যেই ভিজে জবজবে। তিথি বলল, বাসায় গিয়ে ভালো করে মাথা মুছে ফেলবি, নয়তো জ্বরে পড়বি। টুকু মাথা কাত করল। মৃদু গলায় বলল, রাতে ফিরবে না আপা? না। সকালে আসবে? হুম। এবার বর্ষা আগে বাগে এসে গেল, তাই না রে টুকু? মনে হচ্ছে শ্রাবণ মাস, তাই না? হুম। গতবারের মতো এবারেও ঘরে পানি উঠবে কি না কে জানে। তোর কি মনে হয় উঠবে? টুকু জবাব দিল না। তার গা কাঁপিয়ে জ্বর আসছে, কথা বলতে ইচ্ছা করছে না। কলাবাগানের ভেতরের দিকে একটা বাড়ির সামনে তিথি এসে উপস্থিত হয়েছে। তার শাড়ি কাদা পানিতে মাখামাখি। হোঁচট খেয়ে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। নখের খানিকটা ভেঙে যাওয়ায় রক্ত পড়ছে। অনেকক্ষণ কড়া নাড়বার পর মাঝবয়সী এক লোক দরজা খুলল। তার খালি গা, হাঁটু পর্যন্ত উঁচুতে লুঙ্গি উঠে আছে।
পড়ার ধরন এমন যে মনে হয় যে কোনো মুহূর্তে খুলে পড়ে যাবে। তার কোলে ৩-৪ বছরের একটি বাচ্চা। ভদ্রলোক বাচ্চাকে ঘুম পাড়াতে চেষ্টা করছেন। বাচ্চা ঘুমোচ্ছে না। চোখ বন্ধ করে কিছুক্ষণ ঝিম মেরে থাকে, আবার মাথা তুলে হিক জাতীয় শব্দ করে। তিথি বলল, নাসিম ভাই কেমন আছেন? নাসিম বিরক্ত গলায় বলল, এই তোমার বিকাল ৫টা, কটা বাজে তুমি জানো? তিথি চুপ করে রইল। নাসিম বলল, ৮টা ২৫। তিথি হালকা গলায় বলল, দূরে থাকি, ঝড় বৃষ্টি হচ্ছে, তাই দেরি হলো। দূরে তুমি একা থাকো নাকি? অন্যরা থাকে না? কতবার বললাম খুব ভালো পার্টি, ১,০০০ টাকা পেয়ে যাবে, বেশিও দিতে পারে, নতুন পয়সা হওয়া পার্টি। এদের টাকার মা বাপ আছে? উপকার করতে চাইলে এই অবস্থা। ভেতরে আসতে দিন নাসিম ভাই, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে জ্বর এসে যাচ্ছে। আসো আসো, ভেতরে আসো। পা কেটেছে নাকি? হুম। ইস, রক্ত বের হচ্ছে দেখি। যাও বাথরুমে ঢুকে শাড়ি বদলে ফেলো। তোমার ভাবিকে বলো শাড়ি দিবে। আজ রাতে তো আর কিছু পাওয়া যাবে না। ভালো একটা পার্টি চলে গেল। আজ তাহলে চলে যাব? ঝড় বৃষ্টির মধ্যে যাবে কোথায়? কথা বলে সময় নষ্ট করছো কেন? বুকে ঠান্ডা বসে গেলে মুশকিলে পড়বে। নাসিম ভাই, এখানে কোনো জায়গা থেকে একটা টেলিফোন করা যাবে? কোথায় টেলিফোন করবে? তিথি চুপ করে রইল। নাসিম বলল, শোনো তিথি, একটা কথা বলি, মন দিয়ে শোনো। পার্টির সাথে বাড়তি খাতির রাখবে না, যত দূরে থাকা যায়। ফেল করি মাকতেল, এর বেশি কিছু না। সেরকম কিছু না নাসিম ভাই, সেরকম কিছু না হলেই ভালো। নাসিম গলা উঁচিয়ে বলল, রিনা কই, চা দাও দেখি। ঘরে স্যাভলন ট্যাভলন আছে? বাথরুমের তাকে দেখো তো। আরেক বান্দরের বাচ্চা তো ঘুমাচ্ছে না, ইচ্ছা করছে আছাড় দিয়ে পেটটা গালিয়ে দিই। চুপ, কানবি না, একদম চুপ। রিনা এসে বাচ্চাটাকে নিয়ে গেল। একবার শুধু সরু চোখে দেখল তিথিকে। আগেও অনেকবার দেখেছে, কখনো কথা হয়নি, আজও হলো না। রিনার বয়স ১৬-১৭, এর মধ্যে ২টি বাচ্চার মা হয়েছে। তৃতীয় বাচ্চার আসারও সময় হয়ে এলো প্রায়। রোগা শরীরের কারণে তার সন্তান ধারণজনিত শারীরিক অস্বাভাবিকতা খুবই প্রকট হয়ে চোখে পড়ে। নাসিম বলল, এখনও দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে গিয়ে শাড়ি বদলে আসো, পায়ে কিছু দাও। শাড়ি বদলাবো না, চলে যাব। এত রাতে? রাত বেশি হয়নি, বাস আছে। রাত বিরাতে এরকম চলাফেরা ভালো না, কখন কোন বিপদ হয়। রিনা চা নিয়ে এসেছে। এত দ্রুত সে চা বানালো কি করে কে জানে। মেয়েটা খুবই কাজের। তিথির চা খেতে ইচ্ছা করছে না, মাথায় যন্ত্রণা হচ্ছে, জ্বর আসবে কিনা কে জানে। নাসিম পিরিচে ঢেলে বড় বড় চুমুকে চা খাচ্ছে। প্রতিবার চুমুক দিয়ে আহ করে শব্দ করছে। সামান্য চায়ের এত তৃপ্তি? কিছু কিছু মানুষ খুব অল্পতে সুখী হয়। তিথি, জি। থাকতে চাইলে থাকো, অসুবিধা নেই, ঘর খালি আছে। না, থাকবো না। পরশু তরশু একবার এসো, দেখি যদি এর মধ্যে ভালো কোনো পার্টি পাই। ফরেনার পাওয়া গেলে ভালো, এদের দরাজ দিল, খুশি হলে হুঁশ থাকে না। তবে সবরা, কিছু আছে বিরাট খচ্চর। সাদা চামড়া হলে যে দরাজ দিল হয় এটা ঠিক না, সাদা চামড়ার মধ্যেই খচ্চর বেশি। নাসিম নিজের ছাতা হাতে তিথিকে বাসে তুলে দিতে গেল। যাবে জানা কথা, যে অল্প কিছু ভালো মানুষের সংস্পর্শে তিথি এসেছে, নাসিম তাদের মধ্যে একজন। সে বাসে তিথিকে শুধু উঠিয়েই দিয়ে আসবে তাই না, বাসের ড্রাইভারকে বলে আসবে, একটু খেয়াল রাখবেন ভাই সাব, একা যাচ্ছে। বৃষ্টি ধরে গেছে, ঠান্ডা বাতাস দিচ্ছে, রাস্তার জায়গায় জায়গায় পানি উঠে গেছে, পানি ভেঙে যেতে হচ্ছে। নাসিম বলল, ১ ফোঁটা বৃষ্টি হলে ২ হাত পানি হয়ে যায়। এই রহস্যটা কি বুঝলাম না। তিথি কিছু বলল না। নাসিম বলল, তোমার ভাই চাকরি বাকরি কিছু পেয়েছে? না। মোটর মেকানিকের কাজ শিখবে নাকি জিজ্ঞেস করো তো, লাগিয়ে দেব। ভালো মতো কাজ শিখতে পারলে কাঁচা পয়সা আছে, জিজ্ঞেস করো। আচ্ছা, জিজ্ঞেস করব। টেলিফোন করতে চেয়েছিলে, কার কাছে টেলিফোন? চেনা একজন। পাওয়ারফুল কেউ হলে যোগাযোগ রাখবে, কখন দরকার হয় কিছু বলা যায় না। বাস স্ট্যান্ডে পৌঁছানো মাত্র বাস পাওয়া গেল, ফাঁকা বাস। পেছনের দিকে ৩-৪ জন মানুষ বসে আছে। নাসিম বাসের ড্রাইভারকে বিনীত ভঙ্গিতে বলল, ভাইজান একটু দেখে শুনে নামাবেন, মেয়ে ছেলে একা যাচ্ছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা এগিয়ে দিল। নাসিম সিগারেট খায় না, অন্যকে দেবার জন্য সবসময় সঙ্গে রাখে। তিথির হাতে সে ১০০ টাকার নোট গুজে দিল। এটা হচ্ছে ধার,
হাতে টাকা এলে শোধ দিতে হবে। বাস না ছাড়া পর্যন্ত নাসিম ফুটপাতে দাঁড়িয়ে রইল। তিথি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। এই মানুষটা তার চমৎকার একজন বড় ভাই হতে পারত। কেন হলো না?